যদি আপনি এখনও জীবন সমস্যার সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন ফর মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ। আমি চাই না এগুলো ভাবতে, তাও কেন বারবার এগুলোই আমার মাথার মধ্যে ঘুরছে। উফ, কি করে যে বন্ধ করি এটাকে। আচ্ছা বলুন তো, এমন কোন নেশা আছে যেটাতে পৃথিবীর প্রায় 99.9% মানুষই আসক্ত? পারলেন না তো? আমি বলি, সেটা হলো অ্যাডিকশন টু থিঙ্কিং, অর্থাৎ চিন্তা করার প্রতি আসক্তি। একজন চেইন স্মোকার যেমন অকারণে একের পর এক সিগারেট ধরেই চলে, ঠিক তেমনই একজন অ্যাডিকটিভ থিঙ্কার অকারণে একের পর এক চিন্তা করে চলে। আর সবথেকে বড় কথা, সে চাইলেও সেটা থামাতে পারে না। বিশ্বাস না হলে এখনই একবার ট্রাই করে দেখুন না। ভিডিওটাকে পজ করুন আর পরবর্তী মাত্র 10 সেকেন্ডের জন্য কোনো রকম কিছু চিন্তা না করে, মনের ভিতর কোনো রকম একটাও কথা না বলে থাকার চেষ্টা করুন। কি হলো, পারলেন না তো? দুঃখের কিছু নেই, আমাদের মধ্যে 99.9% লোকই আপনার দলে, যারা নিজেরা নিজেদের মাইন্ডকে কন্ট্রোল করে না, বরং তাদের মাইন্ড তাদেরকে কন্ট্রোল করে। আর মাইন্ডের ফেভারিট ফুড কি? ফিলিংস। তাই মাইন্ড আমাদেরকে ইউজ করে সারাক্ষণ নিজের খাবারের যোগান বানিয়ে চলে। এক কথায় বললে, আমরা আমাদের মাইন্ডের দাসে পরিণত হয়েছি। ঠিক এরকমই অবস্থা ছিল দ্য পাওয়ার অফ নাও বইয়ের লেখক একার্ট টুলির, যেটা 29 বছর বয়সে তার জীবনের চরম পর্যায়ে পৌঁছায়। মাসের পর মাস দুশ্চিন্তা তার রাতের ঘুম কেড়ে নিতে শুরু করে এবং একসময় জীবনের প্রতি প্রচণ্ড বিতৃষ্ণা থেকে এমনকি উনি সুইসাইড করারও সিদ্ধান্ত নেন। এই সময় একদিন রাতে উনি এমন কিছু ডিসকভার করেন যা তার জীবনের প্রতি সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিটাকেই বদলে দেয়। তিনি এক শান্তিতে পরিপূর্ণ নতুন জীবন খুঁজে পান। তার এই আমূল পরিবর্তন দেখে যখন লোকজন তাকে জিজ্ঞেস করতে শুরু করে এটা কিভাবে সম্ভব হলো, উনি তাদের সঙ্গে সেই পদ্ধতিটা শেয়ার করতে শুরু করেন এবং 1997 সালে দ্য পাওয়ার অফ নাও বইটি প্রকাশ করেন, যেটা 2000 সালে নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং বইয়ে পরিণত হয়, যখন আমেরিকার সবথেকে পপুলার টক শো হোস্ট এবং বিখ্যাত অ্যাক্ট্রেস অপরা উইনফ্রে এই বইটির প্রেমে পড়ে যান এবং সকলকে ভীষণ স্ট্রংলি রিকমেন্ড করে বইটি একবার অন্তত পড়ার জন্য। এরপর বইটি শুধুমাত্র উত্তর আমেরিকাতেই 33টি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে প্রকাশিত হয় এবং প্রায় 30 লক্ষ কপিজ বিক্রি হয়। বইটি সেই সমস্ত মানুষদের জন্য অত্যন্ত উপকারী যারা নিজেদের অতীতে আটকে রয়েছে, যারা নিজের অজান্তেই নিজের মাথার মধ্যে নিজেকে সারাক্ষণ বন্দি করে রেখেছে এবং যারা এই অপেক্ষায় রয়েছে যে কোনোদিন হয়তো বাইরে থেকে কোনো কিছু এসে তাকে খুশি করে দেবে। এই বইটি তাদের জন্যও অত্যন্ত কাজের যারা বেশিরভাগ সময়ই সব কিছুতে অভিযোগ করতে থাকে এবং যাদের প্রতিটা দিন দুশ্চিন্তার উদ্বেগের মধ্যে দিয়ে কেটে চলেছে। যদি আপনার ক্ষেত্রেও এগুলো প্রযোজ্য হয় তাহলে আজ এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, কারণ আজ এই বই থেকে আমি আপনার সাথে কিছু এরকম স্মার্ট আইডিয়া শেয়ার করব যেগুলো আপনাকে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে দেবে। তো চলুন শুরু করা যাক। স্মার্ট আইডিয়া 1, নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। একার্ট টুলি মনে করেন আমরা সেই প্রতিটা মুহূর্ত নষ্ট করি যে মুহূর্তগুলোতে আমরা অতীতের ব্যাপারে আফসোস করে কাটাই অথবা ভবিষ্যতের ব্যাপারে দুশ্চিন্তা করে কাটাই। কারণ আমরা সবসময় বর্তমানেই বাঁচি। যা কিছু ঘটে, যা কিছু আমরা অনুভব করি, সেই সমস্ত কিছু ঘটে শুধু এবং শুধুমাত্র বর্তমানে। যদি আপনি একটু ভেবে দেখেন, অতীত আর কিছুই নয়, শুধুমাত্র কিছু বর্তমান মুহূর্তের সমষ্টি যেগুলো অলরেডি পেরিয়ে গেছে, এবং ভবিষ্যৎ হলো কতগুলি বর্তমান মুহূর্তেরই সমষ্টি যেগুলো আসতে চলেছে। তাই বর্তমান ছাড়া অন্য যে কোনো জায়গায় বাঁচার চেষ্টা করাটা পুরোটাই অর্থহীন প্রচেষ্টা। যদি আগামী 2 সপ্তাহের মধ্যে আপনাকে একটা প্রজেক্ট কমপ্লিট করতে হয়, তাহলে অতীতে যে সময়টুকু আপনি আজ নয় কাল করে নষ্ট করে ফেলেছেন সেটা নিয়ে আফসোস করা, বা ভবিষ্যতে যে আপনি একটা ভীষণ চাপের সম্মুখীন হতে চলেছেন সেটার ব্যাপারে দুশ্চিন্তা করা, এদের মধ্যে কোনোটাই কোনো কাজের না। শুধুমাত্র সেটাই কাজের হবে যদি আপনি বর্তমান সময়টাতে কাজটা করতে শুরু করেন এবং ধীরে ধীরে কাজটা শেষ করার দিকে এগোতে থাকেন। স্মার্ট আইডিয়া 2, ইউ আর নট ইউর মাইন্ড। আমাদের মাইন্ড অত্যন্ত পাওয়ারফুল একটা টুল যদি সেটাকে আমরা সঠিক পদ্ধতিতে ব্যবহার করি। কিন্তু সমস্যাটা হলো আমরা বেশিরভাগই সচেতনভাবে আমাদের নিজেদের মস্তিষ্ককে ব্যবহার করি না, বরং আমাদের মস্তিষ্কের দ্বারা ব্যবহৃত হই। একবার নিজেকে নিজে এই প্রশ্নটা করে দেখুন, আমি কে এবং আমার পরিচয় ঠিক কী? যদি আপনার উত্তর এইগুলো নিয়ে তৈরি হয় যে আপনি একজন ছাত্র বা আপনি একজন সরকারি কর্মচারী, বা যদি আপনার উত্তর আপনার সামাজিক পরিচয়, শিক্ষা, দক্ষতা, সম্পর্ক, বিশ্বাস, ধর্ম, এমনকি কোনো পারিবারিক ইতিহাস নিয়ে তৈরি হয়, তাহলে আপনি একবার ভেবে দেখুন, সত্যি বলতে এগুলোর কোনোটাই কি আপনি, নাকি এগুলো আপনার মস্তিষ্কের দ্বারা বাইরে থেকে সংগ্রহ করা শুধুমাত্র কিছু তথ্য? মৃত্যুর পরের কথা না হয় বাদই দিলাম, এইগুলোর কোনোটাই কি ঘুমের সময়ও আপনার সঙ্গে থাকে? থাকে না। কিন্তু আপনি তো ঘুমের সময়ও প্রেজেন্ট থাকেন। যদি তা না থাকতেন তাহলে কিভাবে জানতেন যে আপনি সেই সময় ঘুমিয়েছিলেন বা আপনি কোনো স্বপ্ন দেখেছিলেন? একার্ট টলি এই জিনিসগুলোকেই বলেছেন ইগো, যেগুলো আমরা নই, কিন্তু আমরা সেগুলো নিজেদের অংশ বলে মেনে নিয়েছি, যেগুলো শুধুমাত্র আমাদের সংগ্রহ করা কিছু তথ্য। তাহলে আপনি আসলে কে?
কি আপনার পরিচয়, সেটা জানার নামই হলো এনলাইটেনমেন্ট। স্মার্ট আইডিয়া 3, বিইং প্রেজেন্ট ইজ দ্য ওয়ে অফ এনলাইটেনমেন্ট। গৌতম বুদ্ধকে যখন লোকজন জিজ্ঞেস করে এনলাইটেনমেন্টের অর্থ কী, তখন উনি একটাই উত্তর দিয়েছিলেন, দ্য এন্ড অফ সাফারিং। যে কোনো রকম মানসিক দুঃখ বা কষ্টের প্রধান উৎস হলো আমাদের ফলস ইগো সেলফ সেন্ট্রিক থটস বা চিন্তা, সেই সমস্ত জিনিস যেগুলো আমরা নিজেদের অংশ বলে মেনে নিয়েছি, কিন্তু আসলে যেগুলো আমরা না। যদি আপনি শুধুমাত্র এই মুহূর্তটাতেই বেঁচে থাকেন, তাহলে কি আপনার জীবনে কোনো রকম কোনো কষ্ট বা সমস্যার অস্তিত্ব আছে? কষ্ট তখনই তৈরি হয় যখন আমরা অতীত বা ভবিষ্যতে নিজেদের ফলস আইডেন্টিফিকেশনকে বেস করে কিছু চিন্তা করি এবং প্রেজেন্ট মোমেন্ট থেকে সরে গিয়ে অতীত বা ভবিষ্যতে বাঁচার চেষ্টা করি। ভাবুন, কোনো একটা যন্ত্রের সাহায্যে আপনার সমস্ত স্মৃতিগুলোকে 1 মিনিটের জন্য আপনার ব্রেন থেকে সরিয়ে নেওয়া হলো, এবং ওই 1 মিনিট আপনি শুধু এবং শুধুমাত্র বর্তমানটাকে অনুভব করলেন। চারিদিকে কি কি রয়েছে, কিসের কিসের আওয়াজ শুনতে পাচ্ছেন, কিসের কিসের গন্ধ আপনার নাকে আসছে, কি কি স্পর্শ অনুভূতি আপনি অনুভব করছেন, অর্থাৎ কোনো রকম কোনো জাজমেন্ট ছাড়া আপনি শুধু এবং শুধুমাত্র যা ঘটছে সেগুলোকে অনুভব করছেন। তাহলে কি এই মুহূর্তে আপনার জীবনে কোনো কষ্ট, দুঃখ, যন্ত্রণা, সমস্যা কিচ্ছু আছে? এবার ভাবুন, কোনো যন্ত্র ছাড়াই যদি আপনি নিজেই এটা করতে পারতেন এবং 1 মিনিট নয়, যতক্ষণের জন্য ইচ্ছা ততক্ষণ করতে পারতেন, তাহলে জীবনটা কেমন হতো? দ্য এন্ড অফ সাফারিং, অর্থাৎ এনলাইটেনমেন্ট। এক্ষেত্রে অনেকেরই একটা ভুল ধারণা জন্ম নেয় যে তাহলে কি আমরা আমাদের মেমোরিকে ব্যবহারই করব না? না, সেটা নয়। এক্ষেত্রে কন্ট্রোলটা পুরোপুরি আপনার হাতে থাকবে, ঠিক ওই যন্ত্রের মতো। অর্থাৎ আপনি যখন চাইবেন আপনার মাইন্ডকে চুপ করিয়ে সরিয়ে রাখবেন, আবার ঠিক যখন দরকার পড়বে সেটাকে ব্যবহার করে অতীত থেকে শিখবেন এবং ভবিষ্যতের জন্য লক্ষ্য তৈরি করবেন, কিন্তু ঠিক যতটা দরকার। অর্থাৎ তখন আপনি আপনার মস্তিষ্কের দাস নয়, বরং আপনার মস্তিষ্ক আপনার দাসত্ব পালন করবে। এই সমস্ত কিছু শুনে আমাদের মাথায় একটাই প্রশ্ন আসে, সবই ঠিক আছে, কিন্তু এগুলো কি আদৌ সম্ভব? সম্ভব কি সম্ভব না তা অলরেডি অজস্র মানুষ এই স্টেটে পৌঁছে প্রমাণ করে দিয়েছেন। একার্ট টলি তাদের মধ্যে অন্যতম একজন। যে কোনো স্কিল অ্যাকোয়ার করার জন্য দরকার প্র্যাকটিস, এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই। একার্ট টলি এরকমই কিছু প্র্যাকটিসের কথা তার বইয়ে উল্লেখ করেছেন, যার মধ্যে প্রথম প্র্যাকটিস হলো ওয়াচ দ্য থিঙ্কার। এখনই একবার চেষ্টা করুন, আপনি নিজে নিজের মাথার মধ্যে ঠিক কী বলছেন এবং মাথার ঠিক কোন জায়গা দিয়ে বলছেন সেটা মন দিয়ে দেখার চেষ্টা করুন। দেখলেন ম্যাজিক? যেই মুহূর্তে আপনি কনসিয়াস হয়ে আপনার থটগুলোকে দেখতে গেলেন, ঠিক সেই মুহূর্তেই মাথার মধ্যে সমস্ত কথোপকথন বন্ধ। দ্বিতীয় প্র্যাকটিস হলো হোয়াট উইল বি মাই নেক্সট থট। বারবার নিজেকে প্রশ্ন করুন, ঠিক এরপর আমি কি ভাববো, ঠিক এর পরের থটটা আমার কি হওয়া উচিত। এই স্ট্র্যাটেজিটা কোয়ান্টাম ফিজিক্সের একটি এফেক্টের উপর বেস করে তৈরি, যেটার নাম কোয়ান্টাম জেনো এফেক্ট, যেখানে বলা হয়েছে আ সিস্টেম ক্যান্ট চেঞ্জ হোয়াইল ইউ আর ওয়াচিং ইট। বারবার এই প্রশ্নটা করাতে আসলে আপনি নিজেই নিজের থট প্রসেসটাকে স্লো করে দিতে থাকেন, যার ফলে আপনার কাছে একটা সুযোগ চলে আসে নিজের অটো পাইলট মুডে চলাটাকে ধরতে পারার। তৃতীয় প্র্যাকটিস হলো সারেন্ডার। যদি বর্তমান পরিস্থিতিকে বদলানো সত্যিই আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না হয়, এমনকি আপনি চাইলেও নিজেকে সেই পরিস্থিতি থেকে বার করে নিয়ে আসতে না পারেন, তাহলে সেক্ষেত্রে উপায় সারেন্ডার করা। সারেন্ডার করার অর্থ এই নয় যে দুর্বল হয়ে যাওয়া বা ভেঙে পড়া। সারেন্ডার করার অর্থ হলো যেটা ঘটছে, যেটা বদলানো সম্ভব নয়, সেটাকে মেনে নেওয়া এবং ভিতর থেকে সেটাকে বাধা দেওয়ার যে প্রচেষ্টা চলছিল সেটা বন্ধ করে দেওয়া। সম্পূর্ণভাবে বর্তমানে উপস্থিত থাকার অনুভূতিটা এরকমই, যেটা কথায় প্রকাশ করা সম্ভব না। ঠিক অনেকটা যেমন মাছকে জলের অস্তিত্ব বলে বোঝানো সম্ভব না, যেটা শুধুমাত্র অনুভূতির দ্বারাই অনুভব করা সম্ভব। এই কারণেই গৌতম বুদ্ধকে যখন লোকজন এনলাইটেনমেন্টের অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছে, উনি চুপ হয়ে গেছেন, যার অর্থ উনি বোঝাতে চেয়েছেন তুমিও চুপ হয়ে যাও, তাহলে তুমিও সেই অনুভূতিটাকে অনুভব করতে পারবে যেটাকে কথায় প্রকাশ করা সম্ভব না। স্পেস এবং সাইলেন্সও অনেকটা এরকমই। তাদের আসলে কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, কিন্তু তবুও সাইলেন্স ছাড়া কোনো সাউন্ডের অস্তিত্ব নেই এবং স্পেস ছাড়া কোনো ফর্মের অস্তিত্ব নেই। যেমন এই বইয়ের লেখক একার্ট টলি বলেছেন, রিয়েলাইজ ডিপলি দ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ অল ইউ হ্যাভ, মেক দ্য নাও দ্য প্রাইমারি ফোকাস অফ ইউর লাইফ। যদি আপনি আরও ডিটেলস এই ব্যাপারে বুঝতে চান, তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে amazon.in থেকে এই বইটি কিনতে পারেন। এবার পালা লাস্ট উইকস মোস্ট মোটিভেটিং কমেন্টের। শুভ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত বড়, এত মোটিভেটিং একটা কমেন্ট করার জন্য। আপনার কমেন্টটা এতটাই বড় হয়ে গেছে যে স্ক্রিনেই ধরানো যাচ্ছিল না। সত্যি আমরা খুব খুশি হয়েছি। আশা করব আপনি এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে,
তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।